বিসিএস কথাটা শুনলেই আমার মাহবুব ভাইয়ের কথা মনে পড়ে। মাহবুব ভাই ছিলেন বিশ্ববিদ্যালয়ে আমার বেসমেট। তবে উনি বয়সে আমাদের চেয়ে একটু বড় ছিলেন এবং ছাত্র শিবিরের নেতা ছিলেন। তখন তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের আধিপত্য ছিল। তো বয়সে একটু বড় এবং আহ, একটা পলিটিক্যাল পার্টির নেতা হওয়ার কারণে আমরা অনেকে ওনার নামের সাথে ভাই শব্দটা যোগ করে ওনাকে মাহবুব ভাই বলতাম। এখন উনি আমেরিকায় থাকেন, আমেরিকার সিটিজেনশিপ পেয়েছেন। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কয়েকদিন পরেই আমরা দুই তিনজন আর্টস ফ্যাকাল্টি বারান্দায় দাঁড়িয়ে গল্প করছি। হঠাৎ দেখা গেল মাহবুব ভাই আমাদের দিকে আসছিলেন। আমাদের মধ্যে একজন বলল যে মাহবুব ভাই তো ক্যাডার। আমি বিষয়টা বুঝতে পারিনি যে সে কি ক্যাডার বলতে কি বুঝিয়েছে। কারণ ক্যাডার বলতে তো আমরা ভয়ঙ্কর কিছু, নেগেটিভ কিছু, জি। মাস্তান টাইপের কিছুকে বুঝি। তো মাহবুব ভাই আমাদের খুব কাছে চলে আসলেন এবং সম্ভবত তিনি ক্যাডার শব্দটা শুনে ফেললেন। তখন আমাদের মধ্যে যে বললো যে মাহবুব ভাই তো ক্যাডার, সে ফান করে বললো যে মাহবুব ভাই বলছিলাম যে আপনি তো বিসিএস ক্যাডার হবে, এটা বলছিলেন। এই বিসিএস শব্দটা আমি সেই প্রথম শুনেছিলাম। এর আগে আমি কখনো শুনেছিলাম বলে আমার মনে হয় না। কারণ আমি এর আগে হেয়াকু বনানী কলেজে, গ্রামের কলেজে ছিলাম। জি। এসব কিছু শোনার কথা না। তো যাই হোক, বিসিএস মানে বাংলাদেশ সিভিল সার্ভিস। সার্ভিস মানে চাকুরি, সিভিল মানে বেসামরিক। একজনে বলছে ডিগ্রি বা পাস কোর্সের ভ্যালু কেমন, এটা নিয়ে আমি পরবর্তীতে বলবো, তুমি এই জি। প্রশ্নটা আমাকে পরে করিও। ওকে। তো বিসিএস মানে বাংলাদেশ সিভিল সার্ভিস। সার্ভিস মানে চাকরি, সিভিল মানে বেসামরিক। বেসামরিক মানে সামরিক নয়, সামরিকের বিপরীত। সামরিক বাহিনী কোনগুলো? সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই তিনটা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী বা মিলিটারি ফোর্সেস। এছাড়া বিজিবি হচ্ছে আধা সামরিক বা প্যারামিলিটারি ফোর্স। তো এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিজিবি, এই চার বাহিনী বাদ দিয়ে বাংলাদেশের যত সংস্থা আছে সবগুলোই কিন্তু সিভিল বা বেসামরিক। এবং এই চার বাহিনীর লোকজন বাদ দিয়ে যত প্রতিষ্ঠান, যত লোকজন আছেন সবাইকে সিভিল বা বেসামরিক লোক বলা যায়। পুলিশ, আনসার এরাও কিন্তু সিভিল বা বেসামরিক। তবে সিভিল সার্ভিস বলতে উচ্চপদস্থ প্রথম শ্রেণীর কিছু সরকারি চাকরিকে বোঝানো হয়। বাংলাদেশ সিভিল সার্ভিস বলতে বাংলাদেশের উচ্চপদস্থ প্রথম শ্রেণীর কিছু সরকারি চাকরিকে বোঝানো হয়। আমাকে একবার একজন জিজ্ঞাসা করেছিলেন যে আমি বিসিএস পরীক্ষায় পয়েন্ট বা জিপিএ কত পেয়েছিলাম। শোনো, জিপিএ, সিজিপিএ এগুলো দেওয়া হয় একাডেমিক পরীক্ষায়, যেমন জেএসসি, জেডিসি, এসএসসি, 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 দাখিল, আলিম, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, এমবিবিএস কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স। একাডেমিক পরীক্ষা যেগুলো, সেগুলোতে জিপিএ, সিজিপিএ, ক্লাস, ডিভিশন ইত্যাদি দেওয়া হয়। বিসিএস হচ্ছে একটা চাকরির পরীক্ষা, এখানে কোনো জিপিএ দেওয়া হয় না। চাকরির পরীক্ষাগুলো হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা। চাকরির পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা, এডমিশন টেস্ট, এগুলো হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা। তোমার যেমন আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। মনে করো এবছর বাংলাদেশে বিসিএস পরীক্ষার মাধ্যমে 3,000 লোককে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে। সেখানে আবেদন করেছেন আনুমানিক 5 লক্ষ। তো সবাইকে তো সরকার চাকরি দিতে পারবে না, তখন সরকার কি করবে? একটা কম্পিটিটিভ পরীক্ষা নিয়ে পরীক্ষার মাধ্যমে 3,000 জনকে বাছাই করবেন এবং বাকি 4,97,000 জনকে বাদ দেওয়া হবে। ওই পরীক্ষার মধ্যে যারা সর্বোচ্চ নম্বর পাবে তাদেরকেই সিলেক্টেড করা হবে, অন্যদেরকে বাদ দেওয়া হবে। বিসিএস পরীক্ষার সিস্টেম হচ্ছে এরকম। আর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে, কঠিন হয়েছে, এ ধরনের কথা বলে কোনো লাভ নাই আসলে। কঠিন হলে সবার জন্য কঠিন, সহজ হলে সবার জন্য কঠিন। অনেক সময় দেখা যায় খুব কঠিন প্রশ্ন হয়েছে, 40%, 50% নম্বর পেয়েও কোয়ালিফাইড হয়ে যাচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছে। আবার কখনো প্রশ্ন খুব সহজ হয়েছে, তখন তুমি দেখবে যে 70% নম্বর পেয়েও সে চান্স পাচ্ছে না। যারা কোয়ালিফাই হচ্ছে না। 80%, 90% নম্বর পাচ্ছে তারাই কোয়ালিফাইড হচ্ছে। তো বিসিএস এ বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশে 26-27 ধরনের চাকরিতে লোক নিয়োগ দেওয়া হয়। এই 26-27 ধরনের চাকরিগুলোকে এক একটাকে বলা হয় ক্যাডার, ক্যাডার সার্ভিস। এগুলোকে আবার প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জেনারেল ক্যাডার বা সাধারণ ক্যাডার। এই জেনারেল ক্যাডার বা সাধারণ ক্যাডার পদের সংখ্যা 14টি। এই 14টি ক্যাডারে সবাই আবেদন করতে পারবেন। সবাই বলতে বিসিএস পরীক্ষায়
তুমি অনার্স শেষ করলেই, অনার্স পরীক্ষা শেষ হলে তুমি বিসিএস পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। অনার্স পরীক্ষার রেজাল্ট হওয়ার আগেই, ফলাফল বের হওয়ার আগে তুমি। আর যারা ডিগ্রি পাস করতে পরে তারা মাস্টার শেষ করে বিসিএস পরীক্ষার জন্য আবেদন করতে পারেন, কারণ ডিগ্রি পাস কোর্স হচ্ছে 3 বছর মেয়াদি। যারা মেডিকেলে পড়ে তারা মেডিকেল এমবিবিএস কোর্স শেষ করার পরে আবেদন করবেন এভাবে। আর বয়স 30-এর আগে পর্যন্ত একজন বাংলাদেশি নাগরিক সরকারি চাকরির জন্য আবেদন করতে পারেন। 30 বছর হয়ে গেলে তিনি আর সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না। 30-এর মধ্যে আবেদন করতে হবে। পরীক্ষা যদি এর পরও হয়, নিয়োগ যদি 33 বছর বয়সও হয়, অসুবিধা নেই, 30-এর মধ্যে আবেদন করতে হবে। তবে যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তারা 32 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ পান। তবে তুমি জানো যে এখন বর্তমানে বাংলাদেশে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস চাকুরিতে কোনো কোটা নাই। ওটা নাই জি। থার্ড ক্লাস এবং ফোর্থ ক্লাস চাকুরি এগুলোতে কোটা আছে। এখন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস কোনগুলো আমি সামান্য একটু বুঝিয়ে বলি। বাংলাদেশে সরকারি চাকুরিতে বেতনের 20টি ধাপ বা গ্রেড আছে, 1 থেকে 20 পর্যন্ত। একেবারে 20 নম্বর গ্রেডে মূল বেতন হচ্ছে যেটা সর্বনিম্ন 8,250 টাকা। এটার সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি ভাতা যোগ করে একজন কর্মচারীকে বেতন দেওয়া হয়। সর্বোচ্চ গ্রেড যেটা 1 নম্বর গ্রেড, সেখানে মূল বেতন হচ্ছে 78,000 টাকা। সেটার সাথে আরো বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি ভাতা যোগ হয়। এই 20টা গ্রেডের মধ্যে 1 নম্বর থেকে 8 নম্বর গ্রেড পর্যন্ত এই 8টা গ্রেডে কাউকে সরাসরি নিয়োগ দেওয়া হয় না। যারা 9, 10, 11, 12, 13, 14 ইত্যাদি গ্রেডগুলোতে নিয়োগ পান তারা পদোন্নতির মাধ্যমে, প্রমোশনের মাধ্যমে 8, 7, 6, 5, 4, 3 এগুলোতে নেমে আসে, উন্নীত হন। 1 থেকে 8 নম্বর পর্যন্ত গ্রেডে কাউকে সরাসরি নিয়োগ দেওয়া হয় না, পদোন্নতির মাধ্যমে এইসব গ্রেড অর্জন করেন অফিসাররা। 9 নম্বর গ্রেড, এটা মূল বেতন হচ্ছে 22,000 টাকা। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস চাকরি। যাদেরকে 9 নম্বর গ্রেডে সরাসরি নিয়োগ দেওয়া হয় তারা ফার্স্ট ক্লাস এবং গ্যাজেটেড অফিসার। গ্যাজেটেড বলা হয় এই জন্য যে এদেরকে নিয়োগ দেওয়ার সময় একটা গ্যাজেট বা প্রজ্ঞাপন বের হয়। এবং শুধু 10 নম্বর গ্রেডটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ড ক্লাস। 10 নম্বর গ্রেড যেটা মূল বেতন হচ্ছে শুরুতে 16,000 টাকা। তারপরে 11, 12, 13, 14, 15, 16 এই 6টা হচ্ছে থার্ড ক্লাস। এবং 17, 18, 19, 20 এগুলো হচ্ছে ফোর্থ ক্লাস চাকরি। বর্তমানে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস চাকরিতে কোনো কোটা নাই। হ্যাঁ, কয়েক বছর আগেও ছিল। থার্ড ক্লাস এবং ফোর্থ ক্লাস চাকরিতে কোটা আছে আগের মতোই। তো যাই হোক, বিসিএস এর ক্যাডারগুলোকে 2 ভাগে ভাগ করা হয়, জেনারেল ক্যাডার এবং প্রফেশনাল ক্যাডার। আচ্ছা, আমি সহজে বুঝিয়ে বলি। প্রফেশনাল ক্যাডার কোনগুলো? মনে করো তুমি ডাক্তারি পাশ করে ডাক্তার হবে, সরকারি হাসপাতালের ডাক্তার, সেটা হচ্ছে তোমার প্রফেশনাল ক্যাডার। তুমি মনে করো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে, সেটা হচ্ছে তোমার পেশাগত বা প্রফেশনাল ক্যাডার। তুমি কৃষি বিষয়ে পড়াশোনা করে কৃষি অফিসার হবে, মৎস্য বিষয়ে পড়াশোনা করে মৎস্য অফিসার হবে, তুমি ফিজিক্সে পড়াশোনা করে ফিজিক্সের শিক্ষক হবে সরকারি কলেজে। হ্যাঁ, এগুলো হচ্ছে পেশাগত বা প্রফেশনাল ক্যাডার। আর জেনারেল ক্যাডার যেগুলো, সেগুলোতে সবাই আবেদন করতে পারবেন। তুমি যেখান থেকে পাশ করো, মেডিকেল থেকে পাশ করো, ইতিহাস থেকে পাশ করো, সবাই আবেদন করতে পারবেন। জেনারেল ক্যাডারের সংখ্যা বর্তমানে 14টি। এগুলো আমি বলি: বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ, বিসিএস আনসার, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, বিসিএস কর, বিসিএস শুল্ক ও আবগারি, বিসিএস বাণিজ্য, বিসিএস তথ্য, বিসিএস ডাক, বিসিএস পরিবার পরিকল্পনা, আরও আছে বিসিএস খাদ্য, বিসিএস সমবায়, বিসিএস আনসার, বিসিএস রেলওয়ে। এগুলো হচ্ছে তোমার জেনারেল বা সাধারণ ক্যাডার। এগুলোতে সবাই আবেদন করতে পারবে। আর যেগুলো প্রফেশনাল ক্যাডার, ডাক্তারি পদের জন্য তো আবেদন করতে পারবেন শুধু যারা ডাক্তারি পড়াশোনা করবেন তারাই। হ্যাঁ, সরকারি কলেজে অ্যাকাউন্টিং এর শিক্ষকের পদের জন্য আবেদন করতে পারবেন যারা অ্যাকাউন্টিং পড়াশোনা করেছেন তারাই। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রফেশনাল ক্যাডার। তো বিসিএস পরীক্ষা সম্পন্ন হয় 3 ধাপে। প্রথমে 200 নম্বরের বাছাই পরীক্ষা নেওয়া হয়, এটাকে আমরা প্রিলিমিনারি পরীক্ষা বলি।
তারপরে 900 নম্বরের, কমপক্ষে 900 নম্বরের লিখিত পরীক্ষা, তারপরে সবশেষে 200 নম্বরের মৌখিক পরীক্ষা। সর্বপ্রথম 200 নম্বরের বাছাই পরীক্ষা নেওয়া হয় আসলে পরীক্ষার্থী ছাঁটাই করার জন্য। কারণ দেখা যাচ্ছে সরকার নিয়োগ দিবে 3000, আবেদন করে আছে 5 লক্ষ। এই 5 লক্ষ জনের কাছ থেকে 900 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়াটা খুবই কঠিন, এবং 5 লক্ষ জনের কাছ থেকে যদি 900 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয় ব্যয় সাপেক্ষ, এবং খাতাগুলো সঠিক মূল্যায়ন ক্ষেত্রে সময় লাগবে, মূল্যায়নও একটা বৈষম্য তৈরি হবে। সেজন্য মানে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, প্রথমে 200 নম্বরের একটা বাছাই পরীক্ষা নিয়ে মোটামুটি 25-30 হাজার রেখে বাকি সবাইকে বাদ দিয়ে দিবে। সর্বোচ্চ নম্বরধারী 25-30 হাজার জনকে রেখে বাকি সবাই বাদ। ওই 25-30 হাজার জনের কাছ থেকে লিখিত পরীক্ষা নেওয়া হবে 900 নম্বর। তুমি যদি জেনারেল ক্যাডারে দাও, তোমার 900 নম্বরের লিখিত পরীক্ষা, বাংলা 200, ইংরেজি 200, গণিত মানসিক দক্ষতা 100, বিজ্ঞান 100, বাংলাদেশ বিষয়াবলী 200 এবং আন্তর্জাতিক বিষয়াবলী 100, মোট 900। তুমি যদি পেশাগত ক্যাডারে দাও তাহলে তোমার জন্য বাংলা 100, ইংরেজি 200, গণিত মানসিক দক্ষতা 100, বাংলাদেশ বিষয়াবলী 200, আন্তর্জাতিক বিষয়াবলী 100, তারপরে তোমার বিজ্ঞান নাই। তুমি যদি শুধু প্রফেশনাল ক্যাডারে দাও তাহলে তোমার জন্য বিজ্ঞান লিখিত পরীক্ষা হবে না, বাংলা হবে 100 নম্বরে। এই 200 নম্বরের পরিবর্তে তুমি যে বিষয়ে পড়াশোনা করেছো সেই বিষয়ের উপর তোমাকে 200 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই হচ্ছে পেশাগত ক্যাডারের পরীক্ষার সিস্টেম। আর তুমি যদি মনে করো আমি দুই দিকে দেবো, জেনারেল ক্যাডার, প্রফেশনাল ক্যাডার, তাহলে তোমাকে টোটাল 1100 নম্বরের পরীক্ষা দিতে হবে। ওই জেনারেল ক্যাডারের যে 900 নম্বর সেটা প্লাস আরো 200 হচ্ছে তুমি যে বিষয়ে পড়াশোনা করেছো সেই বিষয়ে, মোট 1100 নম্বরের পরীক্ষা দিতে হবে। তারপরে তোমার বাছাই পরীক্ষা তো তুমি কত পেয়েছো সেটা গুরুত্বপূর্ণ নয়। পিএসসি সর্বোচ্চ নম্বরধারী 20-30 হাজার জনকে রেখে বাকিদেরকে বাদ দিবে। লিখিত পরীক্ষায় 50% নম্বর পেলে পাস। 50% নম্বর পেলে তুমি মৌখিক পরীক্ষায় যেতে পারবে, এবং মৌখিক পরীক্ষায় 40% নম্বর পেলে পাস। তো দেখা যাবে হয়তো যে কি লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় টোটাল 8000 জন পাস করেছে, কিন্তু সরকার নিয়োগ দিবে 3000। তাহলে ওই সর্বোচ্চ নম্বরধারী 3000 জনকে নিয়োগ দিবে ক্যাডার পদে, বাকি 5000 জনকে সরকার এখন বর্তমানে নন ক্যাডার পদে নিয়োগ দিচ্ছে। একসময় সেটাও দেওয়া হতো না, তারা একেবারে বাদ পড়তো, কিন্তু একটা যুক্তি হচ্ছে যে তারা এতগুলো ধাপ পার হয়ে গিয়েছে, তারা তো নিশ্চয়ই কোয়ালিফাই, সেজন্য তাদেরকে নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে করে সরকারের খরচও কমে যাচ্ছে, অন্যান্য কারণ একটা পরীক্ষা নিতে গেলে সরকারের অনেক খরচ আছে। আচ্ছা, তারপরে কি বলছে যে একজনে প্রশ্ন করেছে বিসিএস পরীক্ষার প্রস্তুতি কখন থেকে শুরু করবে। শুনো, বিসিএস যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি কম্পিটিটিভ পরীক্ষা, এটার জন্য প্রস্তুতিও হতে হবে ব্যাপক এবং বিশাল। বিসিএস এ কোয়ালিফাইড হওয়ার শর্টকাট কোনো সিস্টেম নাই। কেউ যদি বলেন যে তিনি অল্প পড়াশোনা করে বিসিএস এ টিকে গিয়েছেন তাহলে তিনি মিথ্যা বলেছেন। বিসিএস এ টিকা মানে একটা যুদ্ধে জয়ী হওয়ার মতো। খুবই সিরিয়াসলি পড়াশোনা না করে বর্তমানে, অনেক আগে হয়তো 20-15 বছর আগে হয়তো কম পড়াশোনা করে হওয়া যেত, বর্তমানে কিন্তু খুবই সিরিয়াসলি পড়াশোনা না করে বিসিএস এ কোয়ালিফাইড হওয়া সম্ভব নয়। তো আমি সবসময় বলি যে পরিকল্পনাহীন কাজ হচ্ছে সকল ব্যর্থতার কারণ, এবং পরিকল্পিত কাজ হচ্ছে সকল সাফল্যের কারণ। যে কোনো কাজে সফল হতে হলে তোমার ভালো পরিকল্পনা থাকতে হবে, এবং আরো বলা হয় যে পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। তো বিসিএস এ তোমাকে একেবারে পরিকল্পনা মাফিক পড়াশোনা চালিয়ে যেতে হবে, এবং সে পড়াশোনা শুরু হবে একেবারে উচ্চ মাধ্যমিক পাশের পরপরই। তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, মেডিকেলে পড়ো, যেখানে পড়ো না কেন, তখন থেকে ফার্স্ট ইয়ার থেকে তোমার পড়াশোনা শুরু হবে সিরিয়াসলি। তুমি যদি মনে করো যে না আমি অনার্স শেষ করার পরে, মাস্টার শেষ করার পরে পড়াশোনা করব, তাহলে খুবই কঠিন হবে। কারণ অনার্স মাস্টার শেষ করার পরে তোমাকে পরিবার চাপ দিবে, তুই এখন কিছু একটা কর। পরিবার তোমাকে আর টাকা দিতে চাইবে না, তখন তুমি চাকরিতে ঢুকে গেলে আর ভালো পড়াশোনা হবে না। হ্যাঁ, সেজন্য তোমাকে আগে থেকে প্রস্তুতি সম্পন্ন করে রাখতে হবে। 2-3 মাসে বিসিএস পরীক্ষার প্রস্তুতি সম্ভব হয় না। তুমি পড়াশোনা শুরু করবে কখন থেকে? অনার্সের একেবারে ফার্স্ট ইয়ার থেকে। এখন কিভাবে পড়বে আমি বলছি, তোমাদের ইচ্ছে হলে যারা উপস্থিত আছো কলম নিয়ে লিখে রাখতে পারবে, পরবর্তীতে তোমরা ভিডিওটা আরেকবার দেখে এগুলো নোট করে রাখবে। প্রথমে যদিও বাছাই পরীক্ষা নেওয়া হয়, যারা বুদ্ধিমান তারা কিন্তু আগে লিখিত পরীক্ষা পড়ার পরে
অথবা দুটোই যুগপৎভাবে একসাথে পড়াশোনা চালিয়ে যায়। বাছাই পরীক্ষা এবং লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার পড়া আগে পড়া দুটো বড় উপকারিতা আছে। কি কি? একটা হচ্ছে লিখিত পরীক্ষার পড়া পড়লে তোমার প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষার 70% বা 80% পড়া শেষ। দ্বিতীয়ত, প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে 2-3 মাসের মধ্যে লিখিত পরীক্ষা নিয়ে নেয়। তো তুমি যদি প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার পরে কিংবা প্রিলিমিনারি পরীক্ষা রেজাল্ট হওয়ার পরে তুমি যদি লিখিত পরীক্ষার পড়া শুরু করো, এই 3 মাসে তুমি 900 নম্বরের পড়া ভালোভাবে শেষ করতে পারবে না। তুমি এই 3 মাসের পড়াশোনা যদি লিখিত পরীক্ষা দাও, হয়তো তুমি 50% নম্বর পেয়ে ভাইভা পর্যন্ত যাবে। কিন্তু তুমি ভালো নম্বর না পেলে, মিনিমাম 60% নম্বর না পেলে তুমি শেষ পর্যন্ত ক্যাডার পাবে না, নন ক্যাডার পদে তোমার চাকরি হবে। তো সেজন্য লিখিত পরীক্ষার পড়া আগে শেষ করে রাখতে হয়। যে তোমরা যারা টিউশনি করো, মনে করো তোমরা যে ছেলে মেয়েদেরকে পড়াও, তোমরা তো তাদেরকে গাইড বই থেকে এমসিকিউ বা এমসিকিউ পরীক্ষা প্রশ্ন পড়তে বলো না, তোমরা তাদেরকে টেক্সট বই পড়তে বলো, জি কারণ সেখান থেকে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন হয়। হ্যাঁ, তো লিখিত পরীক্ষার পড়া পড়লে সেখান থেকেই 70 থেকে 80% এমসিকিউ পরীক্ষার পড়া হয়ে যায়, বাছাই পরীক্ষার পড়া হয়ে যায়। বাকি 20%-এর জন্য তোমাকে আলাদা প্রিপারেশন নিতে হবে। কিন্তু তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি একটা বিষয় একটু বুঝিয়ে বলি। প্রথমে আসে বাংলা। বাংলায় লিখিত পরীক্ষা হচ্ছে 200 নম্বর, আর প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষা হচ্ছে 35 নম্বর। বাংলাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা সাহিত্য, একটা ব্যাকরণ। সাহিত্য বলতে গেলে লিখিত পরীক্ষায় যে সিলেবাস, প্রিলিমিনারি পরীক্ষায় সেই সিলেবাস। প্রাচীন যুগ, চর্যাপদ, মধ্যযুগের কাব্যগুলো এবং আধুনিক যুগ। তো এই জন্য বাংলা সাহিত্যে তুমি আগে লিখিত পরীক্ষার পড়া শেষ করে ফেলবে, তাহলে তোমার প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষার পড়াও শেষ। বাংলা সাহিত্যের জন্য তুমি বাজারে যে বইগুলো আছে, বিসিএস, অরাকল বা প্রফেসর বা সৌমিত্র শেখরের বইটা পড়তে পারো। এই তিনটা থেকে যে কোনো একটা, আমি আবারও বলছি, সৌমিত্র শেখর এর সাহিত্যের উপর যে বইটা, অথবা অরাকল অথবা প্রফেসর, এই তিনটা থেকে যে কোনো একটা, তাহলে তোমার সাহিত্যের উপর পড়া শেষ। আর ভাষাভাবে মানে কোনো মতে পড়লে হবে না, তুমি যে বইয়ের এই মাথা থেকে ওই মাথা পড়ে যাবে, এভাবে পড়াশোনা করে বিসিএস এ কোয়ালিফাইড হওয়া সম্ভব নয়। সিরিয়াসলি, খুবই সিরিয়াসলি পড়তে হবে। আমি এমন অনেক ছাত্র দেখছি যে টেবিলে একেবারে বিসিএস, অরাকল, বিসিএস, প্রফেসর 2-3 সেট বই। হ্যাঁ, কিন্তু এই 2-3 সেট বই পড়া কখনোই ভালোভাবে পড়া সম্ভব নয়। তুমি একটা বই খুব ভালোভাবে পড়ো। হ্যাঁ, ভাষাভাবে 100টা প্রশ্ন শিখাচ্ছে, সিরিয়াসলি 70টা শিখা ভালো। কারণ তুমি অনুমান করে যদি বিসিএস পরীক্ষা বা যে কোনো চাকরি পরীক্ষা যদি উত্তর দিতে যাও, ভুল হয়ে যাবে। ভুল হলে তোমার নম্বর কাটা যাবে, নম্বর মাইনাস হবে। অনুমান করে নম্বর দেওয়া যাবে না, তোমাকে নিশ্চিত হয়ে তোমাকে আনসার দিতে হবে। হ্যাঁ, তো সাহিত্যটা তুমি সেভাবে যে কোনো একটা বই থেকে সিরিয়াসলি পড়বে। তবে বাজারের বইয়ের যে সাইজ আছে, পুরোটা পড়া কিন্তু খুবই কঠিন। তুমি দেখবে, আমি আমার অভিজ্ঞতা বলি। আমি প্রথমে বিসিএস বাংলা সাহিত্যের জন্য একটা বই নিয়েছিলাম, সেটা হোস্টেলে নিয়ে গিয়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ে শেষ করে ফেললাম। দেখলাম যে সব ভুলে গেলাম, মাথায় কিছুই নাই। আমি ভাবলাম না, এভাবে তো হবে না। পরে আমি ছাঁটাই করতে লাগলাম, পড়া বাদ দিতে লাগলাম। আমি দেখলাম বিভিন্ন পরীক্ষায়, বিগত বছরের পরীক্ষাগুলোতে বেশি ইম্পর্টেন্ট যেসব সাহিত্যিক আছেন তাদেরগুলোই বেশি আসে পরীক্ষায়। এছাড়া বইতে কতগুলো আছে আবুল হোসেন, বাবুল হোসেন, এগুলো কখনো পরীক্ষায় আসে না। আমি সেগুলো বাদ দিতে লাগলাম। সেগুলো একেবারে কম ইম্পর্টেন্ট, যেগুলো যাদের নাম তুমি কোনোদিন শুনোনি, যেসব সাহিত্যিকের নাম কোনোদিন শুনোনি, সেগুলো বাদ দিয়ে বাহিরটা তুমি পড়ো। বইয়ের 70% পড়ো, অসুবিধা নেই। 100% শিখতে হবে এমন কোনো কথা নেই। তো তাহলে এই হচ্ছে বাংলা সাহিত্য, সৌমিত্র শেখর বা অরাকল বা প্রফেসর। আর বাংলা ব্যাকরণের জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে হায়াত মাহমুদের বইটা বাংলা ব্যাকরণের জন্য সবচেয়ে ভালো। লিখিত পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষা দুটোর জন্য হায়াত মাহমুদের। এছাড়া লিখিত পরীক্ষায় 2-1টা নতুন টাইপের কোয়েশ্চন আসে ব্যাকরণে, যে কোনো একটা বই থেকে আরো একটু পরে নিই। এরপরে আসো ইংলিশের লিখিত পরীক্ষা হচ্ছে 200 নম্বর, আর প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 35 নম্বর। হ্যাঁ, তো লিখিত পরীক্ষায় আবার অনেকগুলো পড়া প্রিলিমিনারি পরীক্ষায় কাজে লাগে না। যেমন লিখিত পরীক্ষায় বড় বড় এসে আসে,
এসে আসে। লিখিত পরীক্ষায় যে এসেগুলো আসে সেগুলো কিন্তু সবসময় সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে আসে। যেমন এই বছর যদি এই 21 সালে যদি বিসিএস লিখিত পরীক্ষা হয়, নিশ্চিত তোমার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, গোল্ডেন জুবিলি অব আওয়ার ইন্ডিপেন্ডেন্স, অথবা মুজিব শতবর্ষ, হ্যাঁ, মুজিব সেন্টেনারি, অথবা পদ্মা ব্রিজ, হ্যাঁ, অথবা উম, এই করোনা প্যান্ডেমিক, এগুলো নিয়েই আসে। সবসময় এসেগুলো কিন্তু সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আসে। তো ওইটা তুমি যখন লিখিত পরীক্ষা দিবে, তোমাকে এই এসেগুলোর উপর নোট লিখে নিয়ে যেতে হবে এবং এগুলো শিখে যেতে হবে, কারণ এগুলো আসবে এবং এগুলো তুমি লিখে দিবে। তখন তুমি প্রস্তুত লেখাটা যখন লিখবে তখন খুব ভালো নম্বর পাবে। এছাড়া বিসিএস ইংলিশের লিখিত পরীক্ষা ভালো করতে গেলে তোমাকে তোমার নিজ থেকে ইংরেজি শুদ্ধভাবে লেখার দক্ষতা থাকতে হবে। তোমার যদি নিজ থেকে ইংরেজি লেখার অভ্যাস না থাকে, তাহলে প্রতিদিন 1 পৃষ্ঠা করে ইংরেজি লেখো এবং যে ভালো ইংরেজি জানে তাকে তুমি এগুলো দেখাও, সে তোমাকে শুদ্ধ করে দিতে পারবে। এছাড়া প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা দুটো পরীক্ষার জন্য তোমার ভোকাবুলারি, শব্দ ভান্ডার ভালো থাকতে হবে। ভোকাবুলারির জন্য আমার সবচেয়ে বই যেটা ভালো লাগে সেটা হচ্ছে তোমার এই তানভীর ভোকাবুলারি একটা বই আছে, চিটাগাং এর তানভীর ভাই একটা বই লিখেছেন, তানভীর ভোকাবুলারি, সেটা ভালো। এছাড়া তুমি অন্য যে কোনো বইও পড়তে পারো ভোকাবুলারির জন্য। আর তুমি প্রতিদিন অল্প কিছু সময় 20-25 মিনিট ইংলিশ নিউজ পেপার পড়ো। একটা নিউজ পেপার যে একদিনে শেষ করতে হবে কথা নেই, তুমি একটা নিউজ পেপার কিনে 20-25 দিনে শেষ করো। প্রতিদিন অল্প কিছু করে পড়ো এবং সেখানে যে নতুন শব্দ পাবে সেগুলো লিখে রাখো, সেগুলো শিখে নাও। হ্যাঁ, ইংলিশে গ্রামারের জন্য কিন্তু নির্দিষ্ট সিলেবাস আছে, লিখিত পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষা। সিলেবাসে যেগুলো আছে সেগুলো তুমি একটা ভালো বই থেকে গ্রামারগুলো পড়ে নিবে। ভালো বই আছে তোমার কম্পিটিটিভ ইংলিশ নামে একটা বই আছে, গ্রামারের জন্য ভালো। বিচিত্রা নামে একটা বই আছে, তাও ভালো। প্রফেসর অরাকল, এগুলো ভালো। এর যে কোনো একটা বই থেকে তুমি গ্রামারটা ভালোভাবে পড়ে নিবে। আর ইংলিশ লিটারেচার, বর্তমানে ইংরেজি সাহিত্য থেকে প্রিলিমিনারি পরীক্ষায় অনেক প্রশ্ন হয়। এই লিটারেচারে ভালো করার জন্য শর্টকাট ভালো করার সিস্টেমটা হচ্ছে, আমি বলি, তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি কিংবা ঢাকা ইউনিভার্সিটির ইংলিশের অনার্সের সিলেবাসটা কালেকশন করবে। নেটে গুগলে অ্যাভেলেবল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কালেকশন করে সেখানে অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যে টেক্সটগুলো আছে, যে গল্প, কবিতা, উপন্যাস, নাটক আছে, সেগুলো বইয়ের নাম এবং লেখকের নাম শিখে ফেলবে, এগুলো বেশি আসে। এছাড়া বিভিন্ন টেক্সট থেকে কোটেশনস আসে, এই লাইনটা বা এই লাইনগুলো বা এই কথাটি কোন টেক্সটে বা কোন সাহিত্যিকে। সেটার জন্য সহজ সিস্টেম হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের হাতে দেখবে তারা প্রতি বছর একটা করে সাজেশন কিনে। সে সাজেশনে আছে এই লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো এক্সপ্লেনেশনের জন্য, ব্যাখ্যার জন্য পরীক্ষায় আসতে পারে, সে লাইনগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট, সেগুলো বিসিএস পরীক্ষায় কিন্তু প্রায় সময় আসে। এটা হচ্ছে শর্টকাট সিস্টেমে সাহিত্যের উপর প্রস্তুতি শেষ করার কৌশল। হ্যাঁ, আর তুমি যদি আরো পড়তে চাও তাহলে যে কোনো একটা বই কিনে, বাজারে যে কোনো একটা বই কিনে সাহিত্যের উপর আরো বিস্তারিত পড়ো, ভালোভাবে শিখে নাও। তবে তুমি একেবারে 100% কমন কখনো পাবে না। কম্পিটিটিভ পরীক্ষায় এই যে প্রিলিমিনারি এমসিকিউ 200 নম্বরের পরীক্ষা হয়, সেখানে 200-200 কখনো কেউ পাচ্ছে না। এই কয়েক মাস আগে যে মেডিকেলে এডমিশন টেস্ট হয়েছে, সেখানে যে ফার্স্ট হয়েছে সে পেয়েছে 100-র মধ্যে 87। সেরাদের সেরা যে, সে পেয়েছে 100-র মধ্যে 87। কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব নয়। সাধারণত বিসিএস পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় প্রতি বছর দেখা যাচ্ছে 55, 55, 60 বা 65%, 70% নম্বর যারা পাচ্ছে তারাই টিকে যাচ্ছে। তারপরে আসলে বাংলাদেশ বিষয় বলি আমি বলবো প্রিলিমিনারি পরীক্ষার পর আগে পড়ার জন্য, কারণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলিতে লিখিত পরীক্ষায় এমন অনেক প্রশ্ন আসে যেগুলো অনেকগুলো বানিয়ে লিখতে হয়, যেগুলো প্রিলিমিনারি পরীক্ষায় কাজে লাগে না। এই জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলি এই দুইটাতে তুমি প্রিলিমিনারি পরীক্ষার পর আগে পড়বে। গোলাম মোস্তফা কিরণের আজকের বিশ্ব বইটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এটাতে ভুল একেবারে নেই বললেই চলে এবং পর্যাপ্ত ইনফরমেশন আছে। এই বইটা, গোলাম মোস্তফা কিরণের আজকের বিশ্ব বইটা, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির জন্য সবচেয়ে ভালো। যারা উচ্চ মাধ্যমিক পাশের পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে মেডিকেলে এডমিশন টেস্ট দেয় তাদের জন্য ও সাধারণ জ্ঞানের জন্য গোলাম মুস্তাফা কিরণের আজকের বিশ্ব বইটা সবচেয়ে ভালো সাধারণ জ্ঞানের জন্য। হ্যাঁ,
এই সাধারণ জ্ঞান কিন্তু যে কোনো পরীক্ষায় লাগে, চাকরি পরীক্ষা, এডমিশন টেস্টে। এজন্য যারা তোমাদের ছোট ভাই বোন আছে ক্লাস 9-10-এ পড়ে, তাদেরকে তুমি সাধারণ জ্ঞানের একটা বই কিনে দিতে পারো। আস্তে আস্তে সে ডেইলি 1 পৃষ্ঠা করে, আধা পৃষ্ঠা করে পড়ে পড়ে শেষ করলেও দেখা যাবে বছর শেষে তার অনেক পড়া হয়ে গিয়েছে। হুম। তারপরে তাহলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য তুমি আগে প্রিলিমিনারি পড়া শেষ করবে, লিখিত পড়া পরে করবে অরাকল বা প্রফেসর যে কোনো বই থেকে। এছাড়া বাংলাদেশ বিষয়াবলীর জন্য সংবিধান, বাংলাদেশের সংবিধানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সংবিধান থেকে প্রায় সময় প্রশ্ন হয়। সংবিধানটা তোমার মুখস্থ রাখতে হবে, কোন অধ্যায়ে কোন অনুচ্ছেদে কোন কথা আছে, একেবারে বারবার পরে মুখস্থ করে নিতে হবে। এই হচ্ছে পড়া। তোমার যদি আরো পড়তে ইচ্ছে হয়, আরো আসলে খুব বেশি পড়া কিন্তু ভালো না, বুদ্ধিমানের কাজ না। তোমার যদি মনে হয় যে জি। না আমি সাধারণ জ্ঞানের জন্য আরো পড়বো, তাহলে তুমি 9-10-এর ইতিহাস বইতে পড়তে পারো। তুমি বাংলাদেশের এবং বিশ্বের মানচিত্র নিয়ে ঘাটাঘাটি করতে পারো। তুমি প্রতি মাসে যে কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যালবাম, কারেন্ট নিউজ বের হয় সেগুলো করতে পারো। এরপরে গণিত, গণিতের করা হবে দুইটা। একটা হচ্ছে ক্লাস 6, 7, 8, 9 এই 4 ক্লাসের 4টা বই এর যে অঙ্কগুলো আছে সেগুলো, প্লাস বিগত বছরের গণিতের সকল প্রশ্ন শেষ। গণিতের চেয়ে বেশি প্রয়োজন নাই। তবে আজকাল দেখা যায় উচ্চতর গণিতের সামান্য কয়েকটা প্রশ্ন চলে আসে, সেগুলো সবার পক্ষে পারা সম্ভব নয়। 200-র মধ্যে 200 পাওয়া কারো পক্ষে সম্ভব নয়। উচ্চতর গণিতের অঙ্কগুলো আমার ধারণা যারা ফিজিক্স, ম্যাথামেটিক্সে অনার্স করে তারাই পারে। জি। হুম। তাহলে গণিত হচ্ছে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত এই সব বইয়ের অঙ্কগুলো, বিশেষ করে আমি দেখলাম যে আদিল প্রকাশনের সলিউশন বা সমাধান আছে, সেখানে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে সহজ ভাষায়। তোমরা ইচ্ছে হলে আদিল প্রকাশনের সমাধানগুলো নিতে পারো। তারপরে বিজ্ঞান, আগেই বলেছিলাম যারা পেশাগত, শুধু পেশাগত ক্যাডারে পরীক্ষা দিবে, ডাক্তাররা শুধু ডাক্তার হবেন, তাদের লিখিত পরীক্ষায় বিজ্ঞান থাকবে না। তুমি যদি বাংলা পড়ে বাংলা শিক্ষক হতে চাও, তোমার লিখিত পরীক্ষায় বিজ্ঞান থাকবে না। তো যারা শুধু পেশাগত ক্যাডারে দিবে তারা বিজ্ঞান পড়বে। বিগত বছরের সকল প্রশ্ন সেগুলো অনেক সময় রিপিট হয়। এর বাইরে সম্ভব হলে বিজ্ঞানের জন্য আমার কাছে সবচেয়ে ভালো লাগে এমপি3 যে বিজ্ঞানের বইটা আছে সেটা। এই হচ্ছে তাহলে। আর যারা জেনারেল ক্যাডারে দিতে চাও তারা বিজ্ঞানের লিখিত পরীক্ষার পড়া আগে শেষ করবে। তার মধ্যে এমপি3 বইটা ভালো, অথবা প্রফেসর অরাকল, এগুলো থেকে যে কোনো একটা লিখিত পরীক্ষা করা আগে শেষ করবে। আর বিজ্ঞানের বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু আগে শেষ করতে হবে। তোমার ভূগোল আছে, প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষা ভূগোল আছে, ভূগোলের জন্য পড়বে 9ম-10ম শ্রেণীর শুধু ভূগোল বইটা। এছাড়া বিগত বছরের প্রশ্ন আর কিছু প্রয়োজন নেই। কম্পিউটার এবং আইসিটি আছে, কম্পিউটার এবং আইসিটির জন্য পড়বে উচ্চ মাধ্যমিকের যে আইসিটি বই আছে সেটা, প্লাস এমপি3 এই বইটা আমার কাছে আইসিটির জন্য ভালো লাগে। উচ্চ মাধ্যমিকের যে বইটা আইসিটির জন্য সেটা, প্লাস এমপি3 এই দুইটা আইসিটির জন্য। মানসিক দক্ষতার জন্য আসলে খুব বেশি প্রিপারেশনের প্রয়োজন হয় না। মানসিক দক্ষতার জন্য তুমি বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করবে, দেখবে তুমি অনেকগুলো এমনিতেই পারো এবং সেই স্টাইলের প্রশ্নই আসে। তাহলে মানসিক দক্ষতার জন্য বিগত বছরের লিখিত পরীক্ষায় কিন্তু মানসিক দক্ষতা আছে, এমসিকিউ সিস্টেম। তো মানসিক দক্ষতার জন্য লিখিত এবং বাছাই পরীক্ষার যে বিগত বছরের যত প্রশ্ন আছে সবগুলো। এর বাইরে যদি তোমার সম্ভব হয়, এটা আমি অপশনাল পরামর্শ দিচ্ছি, এটা অপশনাল, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভিনিং এমবিএ একটা কোর্স আছে, ইএমবিএ, সন্ধ্যাকালীন এমবিএ কোর্স। সেটা ভর্তি পরীক্ষায় মানসিক দক্ষতার প্রশ্ন আসে। সেই ইএমবিএ, ঢাকা ইউনিভার্সিটির ইএমবিএ এর ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো তুমি কালেকশন করে প্র্যাকটিস করতে পারো। নৈতিকতা এবং মূল্যবোধ ও সুশাসন বাছাই পরীক্ষায় আসে। নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের জন্য তুমি পড়বে উচ্চ মাধ্যমিকের একটা পরিণতি বইয়ের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, যে কোনো লেখকের বই, প্লাস বিগত বছরের প্রশ্নগুলো। এই, হ্যাঁ।